রানিং করার নির্দেশনা দেয়, ঠিক আছে না? P4 পার্কিং, R4 রিভার্স, N4 নিউট্রাল, D4 ড্রাইভ, 24 সুপার ড্রাইভ, L4 লং ড্রাইভ। কথা ক্লিয়ার? হিসাব হইব অটো গাড়ি কোন দুই গিয়ারে থাকলে স্টার্ট হইব। সহজ হিসাব হইছে P4 পার্কিং এ থাকলে স্টার্ট হইব, N4 নিউট্রালে থাকলে স্টার্ট হইব, বাকি গিয়ার গুলো থাকলে কিন্তু তার স্টার্ট হইতো না। অন এক্সাম্পল আপনি বুলে দুইটা কি দিছেন, দেখে স্টার্ট বন্ধ করছেন বুলে, এটা বুলে হইব। দুইটা কি যদি গাড়ি স্টার্ট বন্ধ করেন, এই গাড়ি আস্তা দিন আর স্টার্ট হইতো না, এই গাড়ি আস্তা দিনও স্টার্ট হইতো না যতক্ষণ পর্যন্ত আপনি এনও নিছেন না বা পার্কিং ও নিছেন না। কথা বোঝা গেছে? কিটা নিতে হইব, হয় পার্কিং এ নিতে হইব আর নিউট্রাল নিতে হইব। দুটো নিউট্রাল আর পার্কিং এর মধ্যে তফাৎটা কোন জায়গা থাকে? আমরা যখন গাড়ি গ্যারেজে রাখি বা ঘন্টা দুয়েকের লাগি যদি গাড়ি বন্ধ রাখতে হয় বা সারাদিন যদি বন্ধ রাখতে হয় তাহলে পার্কিং ইউজ করতে হবে বাধ্যতামূলক, ঠিক আছে? এমটিসি নিউট্রাল সামরিক যদি কিছু সময় লাগে যদি আমরা গাড়ি ইয়ে থাকে স্টার্টও রাখার পরেও যদি আমরা চাই খাড়া করে রাখতাম তাহলে আমরা নিউট্রাল ইউজ করতে পারি। যেমন সামরিক কোন জায়গায় ইউজ করতে হয়, জামও যদি আমরা পড়ি 2-1 মিনিটের লাগি তাহলে আমরা নিউট্রালে রাখতে পারি। কথা বোঝা গেছে? আর নিউট্রালে রাখার পরে আরেকটা অপশন আছে, গাড়ি পিছন দিকে যাইব, গাড়ি যেত না সামনের দিকে। হ্যাঁ, পার্কিং এ থাকলে গাড়ি মুভ করতো না, সামনে যাইতো না পিছনে যাইতো না। যেখানে আপনি যেভাবে গাড়ি রাখতে চাইবা ঠিক ওখানে ওভাবে গাড়ি থাকবো। কোনটা কোন গিয়ারও পার্কিং ও হিসাব হইছে নিউট্রাল। নিউট্রালে যদি গাড়ি থাকে অটো গাড়ি তাহলে এটা 100% শিওর পিছন দিকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবো। এখানে রাস্তা তো সব জায়গায় উঁচা থাকবো না নিচা থাকবো, উঁচা নিচা মিলে থাকবো। আর উঁচার দিকে গাড়ি উঠবো না নিচার দিকে গাড়ি নামবো, নিচার দিকে নামবো। যদি নিউট্রালে থাকে গাড়ি তাহলে আপনার গাড়ি কিন্তু নিচের দিকে যাইবে 100% শিওর যদি ডালু রাস্তা হয়। আর এই ক্ষেত্রে আপনি কিটা করতা অবশ্যই আপনি আপনারা অবশ্যই এই ক্ষেত্রে আপনারা কিটা করতা না নিউট্রাল ইউজ করছি তো আমরা না, ব্রেক আপনি ভাড়া দিয়া কিটা শপিং করাতে পারি, হ্যান্ড ব্রেক ইউজ করতে হবে। হ্যান্ড ব্রেক কোন জায়গা থাকে, কোন সিটের সাইডে থাকে? মাঝখানে তো দুইটা সাইডে থাকে, এটা থাকে পিছেও থাকে মাঝখান। হ্যাঁ, ভেরি গুড। আপনার কয় নম্বর ড্রাইভিং? 3 নাম্বার। পিছনে হ্যান্ড ব্রেক থাকে না, খেয়াল করতে হইব। এটা হচ্ছে হ্যান্ড ব্রেক, এটার নাম কিটা হ্যান্ড ব্রেক। তখন আপনি নিউট্রাল ইউজ করবা যখন, তখন এই হ্যান্ড ব্রেকটা টান দিয়ে রাখতে হইব। এটা থাকে সামনের 2 সিটের সামনে, ড্রাইভিং যে সামনে যে 2টা সিট আছে ওই 2 সিটের সামনে থাকে মাঝখানে আর কি। গিয়ার লিভারও নিচে, গিয়ার লিভার ওই যে গিয়ার লিভার আছে না গাড়ি ঠিক এটা নিচে দিয়ে থাকে, এটা নাম হইব কিটা হ্যান্ড ব্রেক। হ্যান্ড ব্রেক আপনি তখন ইউজ করবা যখন খারাপ পাহাড় বা উঁচা রাস্তা যদি হয় কিংবা এনো যদি গাড়ি থাকে, তখন যদি আপনি হ্যান্ড ব্রেক টানিয়ে রাখেন তাহলে 100% শিওর আপনার গাড়ি আর মুভ করতো না। কথা বুঝছেন তো? আর পার্কিংয়ে থাকলে গাড়ি তার হ্যান্ড ব্রেকের প্রয়োজন নাই। কথা বোঝা গেছে? ড্রাইভিং সিটের সামনে গিয়ার লিভারের নিচে যে লিভারটা থাকে এটার নাম হইব হ্যান্ড ব্রেক। এটার নাম কি হইব? হ্যান্ড ব্রেক। আচ্ছা, যেমন আমরা কইছি ক্লাসের কাজ কটা, অনেকে কইছে কটা, 1টা 2টা। একটা গাড়ি ক্লাসের চাপ দিয়া একজন চালক নরমালি কটা কাজ করতে হয়, যেটা সারা চালানি যাইতো না গাড়ি? 5টা। কটা? 5টা। কেউ কিন্তু কইতে পারছেন না। 4-5টা ক্লাস কিন্তু হয়ে গেছে, এক ক্লাস হইলেও না। সর্বপ্রথম হচ্ছে একটা গাড়ি ক্লাসের কাজ কটা? 5টা। ক্লাসের চাপ দিয়া 5টা কাজ করতে হইব। কটা কাজ? 5টা কাজ করতে হইব। এই 5টা কাজ ছাড়া একজন চালক কোনো অবস্থায় গাড়ি চালাইতে পারতো না। একটা না একটা লাগবে 100% শিওর। 5টা কাজ কিটা কিটা? সর্বপ্রথম হচ্ছে একজন চালক ক্লাসের চাপ দিয়া নিউট্রাল চেক করা, ক্লাসও চাপ দিয়া কিটা করা? নিউট্রাল চেক করা। 2 নম্বর অপশন হচ্ছে ক্লাস চাপ দিয়া ব্রেক করা। কথাটা খেয়াল করার জন্য আপনি এখানে নিউট্রাল চেক করতে, একটা গাড়ি স্টার্ট দিবার আগে এখানে নিউট্রাল চেক করতে হয়। নিউট্রাল চেক ছাড়া কিটা চাইলে তো গাড়ি স্টার্ট দেওয়া যাবে না। যারা মোটরসাইকেল চালাই দুটো গিয়ার লাগাই থাকলে কিক দিলে কিটা হয় গাড়ি গাড়ি ফাল মারে। মোটরসাইকেলের ছোট জিনিস, তারপরে একটু ফালোর প্রেশারটা থাকে বেশি। গাড়ি কিটা ছোট নেই, গাড়ি বড়, তার ফালোর শক্তিটাও বড় থাকবো। এখন যত বড় হইব তত শক্তি কিন্তু বেশি থাকবো। একজন চালকের ফার্স্ট কাজ প্রথম যে গাড়ি স্টার্ট দিবার আগে ক্লাসের চাপ দিয়া নিউট্রাল চেক করা। কারণ আমি ক্লাসের খেলে চাপ দিয়া নিউট্রাল চেক করতাম, ক্লাস ছাড়া কিন্তু আমি নিউট্রাল চেক করতে পারবো না? অবশ্যই পারবা, পারতো না যে কোনো অপশন না। ক্লাসের চাপ দিলে আপনি ইজিলি বুঝবা যে আপনার গিয়ার লিভার ইজিলি মুভ করে কিনা। ক্লাসে যখন আপনি চাপ দিবা সম্পূর্ণ গাড়িটা ফাটলো হয়ে যায়,
সম্পূর্ণ গাড়ি। কথা বোঝা গেছে? যখন আপনি ক্লাসের চাপ দিয়ে নিচে চেক করবা তখন আপনি যখন গিয়ার লিভার ইজিলি মুভ করবে। ক্লাস ছাড়া যদি আপনি চেক করেন তবে গিয়ার লিভার ইজিলি মুভ হইতো না। আর 2 নম্বর হচ্ছে গিয়ার লাগাই থাকলে কিন্তু গিয়ার লিভার ইজিলি মুভ হইতো না। যখন নিউট্রাল থাকবো ক্লাসের চাপ দিয়ে চেক করবা তখন কি দেবো? ইজিলি মুভ করবো। 1 নম্বর কিটা করছি ক্লাসের চাপ দিয়া নিউট্রাল চেক করা। এটা কিন্তু স্টার্ট বন্ধ অবস্থায় চেক করতে হবে। ধরো এক্সাম্পল আপনার গাড়ি যদি স্টার্ট থাকে, স্টার্টও দেওয়া থাকে, তাহলে গাড়ি নিউট্রালই থাকবো বাধ্যতামূলক। কথা ক্লিয়ার? নিউট্রাল ছাড়া কিন্তু স্টার্টও থাকতো না। যদি স্টার্ট বন্ধ থাকে আপনার প্রতিদিন আপনার স্টার্ট হইতো নাই। আপনার দায়িত্ব সেগুলো কিটা করা, মনে রাখা। সর্বপ্রথম হচ্ছে কিটা করা ক্লাসের চাপ দিয়া নিউট্রাল চেক করা। 2 নম্বর হচ্ছে ক্লাস চাপ দিয়া ব্রেক করা। আমি ক্লাস ছাড়াও ব্রেক করতে পারি, পারি না? নেই তো কি তৈব? ব্রেক করলে তার গাড়ি দিত না। সর্বপ্রথম হচ্ছে স্টার্ট বন্ধ হয়ে যাব, স্টার্ট বন্ধ হয়ে যাব। তখন এখানে হিসাব আছে আরেকটা 3 নাম্বার 4 নাম্বার গিয়ারও যদি গাড়ি থাকে তাহলে গাড়ি গতি 80 থেকে 100 থাকবে। 3 নাম্বার আর 4 নাম্বার গিয়ারে যদি গাড়ি গিয়ার থাকে, স্পিড যদি থাকে, তাহলে তার গতি থাকবো সর্বনিম্ন 80 কিংবা 100, ওরকম গতি থাকার কথা তার। এখন হিসাব হচ্ছে 4 নাম্বার 3 নাম্বার যদি থাকে তাহলে আমি ক্লাস ছাড়া ব্রেক করতে পারি, অল্প গতি কমাইবার লাগে। অল্প বুঝছেন নি? হালকা টার্নিং নেওয়ার সময় আমরা ইয়ে থাকে না, একটু ব্রেকের প্রয়োজন হয়, এই ক্ষেত্রে আমরা ক্লাস ছাড়া ব্রেক করতে পারি। কিন্তু 1 নাম্বার 2 নাম্বার গিয়ারে যদি আমরা ক্লাস চাপ দিয়ে ব্রেক করি না তাহলে 100% স্টার্ট বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? কথা কইছি। 1 নাম্বার হচ্ছে নিউট্রাল চেক করা, 2 নাম্বার হচ্ছে কিটা করা ব্রেক করা, 3 নাম্বার হচ্ছে গিয়ার শিফটিং করা। কিটা করা ক্লাস ছাড়া কেউ গিয়ার লাগাইতে পারেনি। হ্যাঁ, গিয়ার লাগাই দিলে কি তার শক্তি লাগে? অনেকে আমি দেখছি যেটা ড্রাইভিং করি গিয়ার লিভারে মনে হয় যে একবারে বাঙ্গিলি বলা অবস্থা হয়ে যায়। ঠিক আছে না? গিয়ার লিভার বা গাড়ি সম্পূর্ণ শক্তি ছাড়া চলবো। আপনি যদি মনে করেন ও গাড়ি শক্তি লাগে, ও গাড়ি শক্তি লাগে, আসলে এটা হচ্ছে ভুল। কোন গাড়ি গিয়ার লিভার শক্তিতে পড়তো না। যত বেশি কম শক্তি প্রয়োগ করবা তত স্মুথলি পড়বে। পড়েনি? তোমার যে বডি নিয়ে কালকে গাড়ি ধরছিলাম মনে হয়েছিল গাড়িরই ভাঙিলি, পরে আসতে পারছে না? নি আসতে পারবো। এটাই হচ্ছে আপনার কিটা আমরা মনে করি যে গিয়ার লিভার শক্তি দিয়ে পড়ে। আপনি শক্তি ছাড়া ক্লাসও ফুল চাপ দিয়া খেয়াল করতে হইব। 2টা কারণে গিয়ার লিভার শক্তি লাগবে। কয়টা কারণে? 2টা কারণে। 1 নম্বর হচ্ছে ক্লাসও হাফ চাপ দেওয়া। ক্লাসও ফুল চাপ না পরিবর্তে যদি হাফ চাপ হয় তখন কি হইব? গিয়ার লিভারও শক্তি লাগবে মুভ করতে হইলে। 2 নম্বর হচ্ছে আমার যদি ভুল গিয়ার শিফটিং হয়, আমি যেরকম 1 লাগাইতাম 3 লাগাইতাম, লাগাই দিলাম 1, তখন কিন্তু শক্তি লাগবে। ঠিক আছে? 3 এর গতি থাকতে হইব কত? 1 নম্বরের গতি কত থাকে? কত? 1 নম্বরের গিয়ার কত গতি শক্তি কত থাকে? হ্যাঁ, 15 20। আর কার দেখি খেয়ে পাইতে পারবো? হ্যাঁ, আর 0 থেকে 20, 0 20, 10 থেকে 15, 15 থেকে 20 ইলা নাই। 0 থেকে শুরুটা শুরু হইব কোন জায়গা থেকে? 0 থেকে। 1 নাম্বার গিয়ারে চলবো 0 থেকে 20 পর্যন্ত। এরপর যদি আপনি 1000 এক্সেলেটার প্রয়োগ করুন, আরে ফু দেন, তাহলে লাভ হইতো না, গতি বাড়তো না। গাড়ির চাউন বাড়বে কিন্তু গতি বাড়তো না। 2 নম্বর হচ্ছে 20 থেকে 40, 2 নম্বর গিয়ার কত? 20 থেকে 40, এরপর গতি বাড়তো না, চাউন বাড়বে। 3 নম্বর হচ্ছে 40 থেকে 60 80, আর 4 নম্বরে থাকবো 80 থেকে 120 ওলা, আর 5 নম্বরে থাকবো 140, ওরকম ভাবে থাকবো স্পিড লিমিট। মানে আপনি যদি মনে করেন ম্যানুয়াল গাড়ি আপনার ইচ্ছা মতো চালাইবা, ইলা চলতো না। হ্যাঁ, অটো গাড়ি আপনার ইচ্ছা মতো চালাইতে পারবা। অটো গাড়ি হিসাব তো নাই, অটো গাড়ি ক্লাস নাই, এক্সেলেটার ব্রেক হিসাবটা রাখে ওখানে। অটো গাড়ি চালাইতে গিলা না, অনেকে আমরা উঠিয়াও এক্সেলেটার চাপ দিলাই, অটো গাড়ির ক্ষেত্রে না। অটো গাড়ির হিসাব আছে আরেকটা, যেমন আপনি যখন তার গিয়ার শিফটিং এর লাগি সময় দিতে হইব, অটো গাড়ি তো অটোমেটিকলি গিয়ার শিফটিং হয়। ঠিক আছে না? আপনি যখন তারে 1 নাম্বার গাড়ি যখন রানিং করবা ফার্স্ট, তখন আপনার কাছে যে একটু আস্তে আস্তে ক্লাচ ছাড়া এক্সেলেটার প্রয়োগ করা। অটো গাড়ি কিন্তু ডিপ লাগাইবার পরে ব্রেক থেকে পাওয়ার আইবার সাথে সাথে কিন্তু গাড়ি রানিং হয়। ঠিক আছে না? এই রানিং হওয়ার মতো তারা সময় দিতে হইব। সময় দিয়ে আমরা আস্তে করে এক্সেলেটার চাপ দিতে হইব, দিয়া আবার ছাড়তে হইব।
আবার দিয়া ছাড়তে হইব, ওরকম ভাবে দিয়া ছাড়তে হইব, তাইলে তার গাড়ি ইজিলি গিয়ার শিফটিং হইব। কারণ আপনি যদি মনে করেন যে আমি এক্সেলের চাপ দিয়ে ধরে রাখি দেই, গাড়ি তো পারবো, ঠিক আছে, গতি পারবো, তো অনেক ক্ষেত্রে গিয়ার বক্স দ্রুত সমস্যা আইব, তার তো শিফটিং করার সময় পান না, তারে আপনি জবরদস্তি করে শিফটিং করাইরা, ঠিক আছে না? নি এক্সেলের চাপ দিলে কি হয়, খালি গতি বাড়ে। আমরা অনেকে মনে করি কিটা যে অটো গাড়ি তো খালি এক্সেলের দিলেও গাড়ি গতি বাড়ে, হ্যাঁ এক্সেলের দিলে গতি বাড়ে, তাহলে তারে স্টেপ বাই স্টেপ ইউজ করতে হইব। কথা বোঝা গেছে? আন্তাজে খালি এক্সেলের দইয়া ইউজ করবা না, এক্সেলের সারবা ধরবা তাইলে কি আর কিটা শিফটিং হতে সময় লাগবে, মানে সময় লিব আর কি। তাহলে আমরা পাইলাম ম্যানুয়াল গাড়ি 1 নম্বরে 0 থেকে 20। আবার অনেকে আমরা দেখছি ব্রেক গিয়ার লাগাইবার পরে, ব্রেক গিয়ার লাগাই না আপনারা, গাড়ি ঘুরাইন না, গাড়ি না ঘুরাইন না, আচ্ছা ব্রেক গিয়ার লাগাইবার পরে গাড়ি গতি কম থাকতো না বেশি থাকতো? কম থাকতো। তাহলে আপনার গাড়ি গতি থাকতো কত? 0 স্পিড পর্যন্ত। ব্রেক গিয়ার যখন আপনারা লাগাইবা কোনো অবস্থায় ওভার অ্যাক্সিলেটার দিবা না, যদি গাড়ি না থামে। গাড়ি থামে গেলে একটা হিসাব থাকবে এখানে, যদি গাড়ি না থামে তাহলে কি করা যেত না, এক্সট্রা অ্যাক্সিলেটার প্রয়োগ করা যেত না। গিয়ারের যে অ্যাক্সিলারেটর থাকবো গতি থাকবো, গতিতে আপনি ব্রেক গিয়ার লাগাইতো। ব্রেক গিয়ার কিন্তু খুবই একটা কেয়ারফুল বিষয়, পিছনে গাড়ি মুভ করা কিন্তু খুবই একটু রিস্কের বিষয়। কারণ আপনার যদি গাড়ি গতি একটু বেশি থাকে কি হইব, পিছন দিকে যে সাথে মারি দিবে 100% শিওর। ব্রেক গিয়ার যখন লাগাইবা তখন গাড়ি ভিতরে তাকিয়া রুকিং গ্লাস ফলো করিয়া মুভ করবা, গাড়ি ভিতরে তাকিয়া। তাহলে 1 নম্বরে গিয়ারের কাজ কিটা, কতটুকু স্পিড? 0 থেকে 20। 2 নম্বরও 20 থেকে 40। 3 নম্বরও। তাহলে আমরা আসলাম গিয়ার শিফটিং। তাহলে আমরা 3 নম্বর পর্যন্ত বুঝছি, কিটা বুঝছি। তাহলে এবার 4 নম্বর ক্লাচ চাপ দিয়া নিয়ন্ত্রণ করা, ক্লাচ চাপ দিয়া নিয়ন্ত্রণ বুঝছি নি কিটা। আঁকা বাঁকা রাস্তা টার্নিং টুনিং যদি থাকে তাহলে ক্লাচের চাপ দিয়ে কিটা করা, টার্নিং টুনিং লওয়া, ঠিক আছে, এটা দেখো নিয়ন্ত্রণ করা। 1 নম্বর হইছে ডিফারেন্ট, যেটা অত সময় আমরা কইছি ক্লাচ চাপ দিয়া সবকিছু করা। 5 নম্বর হইছে কিটা, ক্লাচ সারিয়া এক্সেলেটার প্রয়োগ করিয়া। 5 নম্বর কিটা, ক্লাচ সারিয়া এক্সেলেটার প্রয়োগ করা। এখন আলাদা না এটা, কারণ আপনি যদি ক্লাচ চাপ দিয়া ধরিয়ে রাখি দেন, বুঝছেন তো, যদি আপনি ক্লাচ চাপ দিয়ে ধরে রাখি দেন আস্তে দিন এক্সেলেটার দিলে গাড়ি যাইব নি, তাহলে এখানে আমার ক্লাচ ছাড়তে হইব, এরপরে এক্সেলেটার প্রয়োগ করতে হইব। কারণ আমি বেলা ক্লাচে ছাড়ি দিলাম, এক্সেলেটার ছাড়ি দিলাম, গাড়ি গতি পারবো নি। হ্যাঁ, ধরো তো আপনারা অটো গাড়ি চালাইরা ব্রেক আর এক্সেলেটার থেকে পাও বাসাত নি লাগি, পাও একবার ওরাই নি লাগি, তাহলে গাড়ি গতি পারবো নি, গতি পারতো না। এলে ক্লাচ চাপ দিয়া এক্সেলেটার প্রয়োগ করা। কত হইলো, তাহলে আমি কটা কিছু পাইলাম, একটা গাড়ি চালাই দিলে কটা জিনিস লাগে, 5টা। এরপরে ক্লাচ চাপ দিয়ে কটা কাজ করতে হয়, ক্লাচ পেডাল কয়টা, গাড়ির ক্লাচ পেডাল কয়টা থাকে, একটা থাকে। ক্লাচ পেডাল একটা থাকে না, টোটাল 3টা পেডাল থাকে, একটা হচ্ছে ক্লাচ, একটা হচ্ছে ব্রেক, একটা হচ্ছে অ্যাক্সেলেটর, ঠিক আছে। অটো গাড়ি দিলে 2টা পেডাল থাকে, একটা হচ্ছে ব্রেক আর একটা হচ্ছে অ্যাক্সেলেটর, জানি। যেমন এটা হচ্ছে অটো গাড়ি ব্রেক আর অ্যাক্সেলেটর, আর এটা হচ্ছে ম্যানুয়াল গাড়ি। কই গেল, ও ওটা হচ্ছে ম্যানুয়াল গাড়ি, 3টা পেডাল, ডাইনোটার নাম, ঠিক আছে। অনেকের সমস্যা থাকে বা কনফিউশন থাকে যে বিদেশ গিয়া তো ভাই বাম দিক স্টারিং, আমরা গাড়ি চালাই মুগিলা এসব না নেওয়া। আপনি যদি গাড়ি চালাইতে পারেন আপনার লাগে ডাইন আর বাম ম্যাটার নাই। আপনি ওদিকে আটুন কোন দিকে, আমরা দেশে ফুটপাথ কোন দিকে, বাম দিকে, আমরা আটি বাম দিকে, কিন্তু বাইরে এসে গেলে আপনি ফুটপাথ হইব ডান দিকে। কোন দিকে হইব, ডান দিকে। সবকিছু আপনি উল্টা করবা, কিন্তু আপনার কি মনে হইতো না যে উল্টা। আপনার বাংলাদেশ তো, বাংলাদেশে তো আমরা বাম দিকে ইউজ করি, মূলত রোড সাইডে লেখা আছে আপনার ফুটপাথ ইউজ করতে হবে কোন দিকে, বাম দিকে। যদি ডান দিকে ফুটপাথ না থাকে, রাস্তার থেকে হরিয়া আটা, ডান দিকে অনেক সময় ফুটপাথ থাকে না, দোকান থাকে, ঝামেলা থাকে, এলে কি করা। এখন আপনি যখন দেশ কিংবা বাইরে গাড়ি চালাইবা না নি, বাংলাদেশ থেকে যদি কোনো পার্সন বা কোনো ব্যক্তি যদি 20% গাড়ি সম্বন্ধে ধারণা থাকে, 20%, তাহলে ও ব্যক্তি বাইরে গাড়ি চালাইতে পারবো ইজিলি, কিলা পারবো। হিসাব হয়েছে কি তার 20% বুঝছেন নি, 20% দরকার কোনো মন্ত্রে স্টারিং হুইল ঘুরাইতে পারি, কোনো মন্ত্রে স্টারিং হুইল ঘুরাইতে পারি, বাকি সব বুঝি। স্টারিং হুইল কোনো মন্ত্রে ঘুরাইতে পারি, স্টারিং হুইল ঘুরার হিসাব কিন্তু আলাদা, হিসাব আলাদা। যেমন স্টারিং হুইল আমি যদি কোনো মন্ত্রে ঘুরাইতে পারি তাহলে আমি কি তা করতে পারবো,
বাইরে কান্ট্রি গিয়া ইজিলি গাড়ি চালাইতে পারবো। হ্যাঁ আমি আটকে দিব কোন জায়গা জানেন নি, রুলস নিয়ম বুঝছেন নি। আমার দেশে তো যে যার আগে যেতে পারে ইচ্ছা, তাই না? ইয়ে গাড়ি বামে ইয়ে গাড়ি, কোনো ডিসিপ্লিন নাই। কিন্তু বাইরে কান্ট্রিতে আপনি ডিসিপ্লিনের বাইরে গিয়ে যদি গাড়ি চালান কোনো সমস্যা নাই, ফাইন দিতে হইবে। এটা বুঝছেন তো, কোনো সমস্যা নাই। যেমন আপনি বাইরে কান্ট্রিতে গাড়ি চালাই দিলে আগে আপনার ট্রাফিক সাইন বা রোড সাইন, ট্রাফিক সাইন বুঝছেন নি কিতা ও হইছে আমরা জানি না ভুল। ট্রাফিক সাইন একটা আর রোড সাইন হইছে আরেকটা, দুইটা। ট্রাফিক সাইন হিসাব করতে হইব, ট্রাফিক সাইন। আর একটা আপনি কোন কাছে ট্রাফিক কারে হয় ভাইয়া, কোকা ট্রাফিক কারে হয়? হ্যাঁ ট্রাফিক কারে হয় ভাই কোকা? তারা ট্রাফিক পুলিশ হয়। আরে রে ট্রাফিক পুলিশ হয়। এটা তো ট্রাফিক সিগন্যাল হয়। নিয়ন্ত্রণ করে এরা এখন ট্রাফিক পুলিশ। হুজুর কোকা ফার্স্ট কিটা রাস্তা দিয়ে যানবাহন নিয়ন্ত্রণ বা যারা মুখ লুক এরায় এরা কে ধরা খাইবে বাইরে। জাম ট্রাফিক রাস্তা পারাপার করার সিগন্যাল, যারা কইব পথচারী পারাপারের সিগন্যাল। হোসেন ট্রাফিক কারে কয়? সবাই ফার্স্ট ট্রাফিক কারে কয়? ওই তোমরা কইও না, তুমি 2 গেটের আগে তুমি মেকানিক্যাল করছিলে, তুমি অনুবরিছো না কোনো। আপনি কইন ট্রাফিক ভাইয়া যেমন কয়েকটা রাস্তা আছে, মানে সব দিকে গাড়ি জ্যাম করা, মানে ওদিকে যাইতে ওদিকে যাইতে। আপনি কোন ট্রাফিক কারে কয়? এটা আপনারা কিন্তু জানা দরকার, কথা বুঝছেন নি? ট্রাফিক কারে কয় জানা থাকলে কিন্তু আপনারা প্রশ্ন করুন না, আমি জানেন না দেখি তো প্রশ্ন করছি। রেড লাইট, গ্রিন লাইট, এগুলো ট্রাফিক সিগন্যাল হয়। ভাইয়া কি তা কইছিল আগে ফার্স্টে? ভেরি গুড। চলন্ত অবস্থায়, রাস্তার চলন্ত অবস্থায় যে যানবাহন গুলো দেখে চলন্ত অবস্থায় থাকতে হবে। কোথা কইছি বন্ধ অবস্থায় থাকলে কি দেবো? ট্রাফিক জ্যাম। আমরা নেমে কইছিলাম ট্রাফিক নিয়ন্ত্রণ যারা করে এটা তো কয় ট্রাফিক পুলিশ, ঠিক আছে ভাই? এই যে কইছেন ভাই ঠিকই কইছেন, যেমন চলন্ত অবস্থায় রাস্তার যে কোনো যানবাহন, রিক্সা হোক কার হোক, চলন্ত অবস্থায় যে গাড়িগুলা থাকে এটারে কিটা কয়? ট্রাফিক কয়। কথা ক্লিয়ার? তখন হচ্ছে রোড সাইন বা ট্রাফিক সাইন, বুঝছেন না? রোড সাইন কয় প্রকার থাকে? রোড সাইন প্রকার থাকে 3 প্রকার। কয় প্রকার? যেন কিটা লেখা আছে বাধ্যতামূলক হাবাচক চিহ্ন, এখানে আছে বাধ্যতামূলক বাধ্যতামূলক নাবাচক চিহ্ন, আর হচ্ছে হাবাচক চিহ্ন, আর এটা হচ্ছে কিটা তথ্যতামূলক চিহ্ন। তাহলে কিটা গেল বাধ্যতামূলক, সতর্কমূলক আর তথ্যতামূলক। বাধ্যতামূলক এটা হচ্ছে হা, এটা হচ্ছে না, এটা হচ্ছে তথ্যতামূলক, আর এটা হচ্ছে সতর্কতামূলক। কয় প্রকার থাকে ট্রাফিক সিগন্যাল? 3 প্রকার থাকে। রোড সাইন এটা কিটা হয়? হ্যাঁ এটা আমি কইলাম, এটা 3 প্রকার আছে। আচ্ছা এরপরে হচ্ছে রোড সাইন বা ট্রাফিক সিগন্যাল, এটা হচ্ছে রোড সাইন। এটা কিটা হয়? রোড সাইন মানে যে আমরা কোন দিকে যাইমু কিংবা কোন দিকে যাইতাম না হিসাব থাকে না ওরকম, যে রাস্তার যেগুলো থাকে এগুলা কিটা হয়? রোড সাইন। আর ওই যে 3টা চিহ্ন দেখা এটা কিটা হয়? ট্রাফিক সাইন। এটা কিটা হয়? ট্রাফিক সাইন। যেমন হিসাব হচ্ছে লাল, হলুদ, সবুজ। লাল দিয়ে আমরা মোটামুটি জানি সবাই কিটাই গেছে, স্টপ। আর হলুদ দিয়া
ভেরি গুড। আচ্ছা হিসাব হয়েছে ওখানে লাল দিয়া স্টপ, এখন হলুদ দিয়া কিতা বাংলাদেশ হইব, হলুদ দিয়ে হইব প্রস্তুতি লওয়া, মানে সবুজ বাতি জ্বলার আগে 1 মিনিট সময় দেয় না নি, যেরকম আপনার কিতা জ্বলবো হলুদ বাতি, যদি বাইরা কান্ডিত ই লাল বাতিটা জ্বলে, হলুদ বাতিটা জ্বলে, তাহলে এটা বুঝবা পথচারী পারাপার, কিতা পারাপার, ও যে পথচারী দেখেন রাস্তা সাইন, এটা কিতা লাগাছে পথচারী পারাপার, এটার নাম কি জানেন? জেব্রা ক্রসিং। এটার নাম কিতা? জেব্রা ক্রসিং। রাস্তার মাঝখানে আপনি জেব্রা ক্রসিং চিনবা কিলা হিসাব নেই ওখানে, রাস্তার মাঝখানে যদি দেখেন সাদা 8টা কিংবা 6টা দাগ থাকে, কয়টা? 8টা, সর্বনিম্ন 6টা যদি সাদা দাগ থাকে, তাহলে এটার নাম হইব জেব্রা ক্রসিং। ই চালক সরি জেব্রা ক্রসিং রূপে শুধু খেয়ে পারাপার করবো পথচারী, আর একজন চালকের নৈতিক দায়িত্ব কি জানেন? যখন জেব্রা ক্রসিং এ কোনো পথচারী উঠবো, তখন একজন চালকের প্রথম কাজ হিসেবে গাড়ি স্টপ করা। বাংলাদেশের হিসাব কি জানেননি? আপনার পথচারী অবাই যাক, চালকের অবাই ঘুরিয়ে যাক, ঠিক আছে? আপনি যদি বাইরে গেলে গিয়া বাংলাদেশের কালচার ইউজ করেন, কোনো সমস্যা নেই, ফাইন হয়ে যাব। কথা বোঝা গেছে? এর লাগে আপনার কিতা করতে হইব, রাস্তার যদি সাদা দাগ দেখেন আর এটার উপরে যদি কোনো পথচারী দেখেন, তাহলে আপনার ড্রাইভার হিসাবে আপনার নৈতিক দায়িত্ব হচ্ছে কিতা, গাড়ি স্টপ করা, সামনে দিয়ে অগ্রসর না হওয়া। কথা বোঝা গেছে? আবার বাংলাদেশে আপনি এটা করেন না যেন, বাংলাদেশে করতে হলে আপনি আগে ফিসিলেশন দেখেন যেন, তারপরে গাড়ি স্টপ করবা, ঠিক আছে না? কারণ আপনি গাড়ি থামাইলা খাড়ি ফার্স্ট দেওয়ার লাগি পথচারীরে, আর পিছনে হবে আপনারা সবাই গাড়ি লইব, রাস্তার মাঝখানে খাড়া করা পড়েছে, ঠিক আছে না? নি এর লাগে আমরা কইছি বাংলাদেশও গাড়ি চালানো সবচেয়ে কঠিন। যখন যেন বিদেশ থেকে যারা আয়, তারা কিন্তু বাংলাদেশে ড্রাইভিং করতে পারে না, কিন্তু বিদেশে তারা কিতা করে 200 স্পিডে গাড়ি চালায়, 200 স্পিডে গাড়ি চালায় না, বাংলাদেশে এটা এখানে বুঝছে রুলস গুলা মানি না। আচ্ছা এটা কিতা করলাম, বাইরে ক্যান্টি দিলে পথচারী পারাপার, আর বাংলাদেশেও যদি হয় তাহলে আমার হইব প্রস্তুতি লওয়া, আর সবুজ দিয়ে ধীর গতিতে অগ্রসর করা, ধীর গতিতে অগ্রসর করা। আমরা দেখুন যেন জামও যদি থাকি 1 ঘন্টা 2 ঘন্টা থাকলে কোনো সমস্যা না, যখনই ট্রাফিক জাম ছাড়ি দেয় তখন খেয়ে চাকার আগে যেতাম কি ওলা হিসাব থাকে। এর লাগে আপনার কিসা করা কিনা ধীর গতিতে অগ্রসর করা, আস্তে আস্তে অগ্রসর করা, ডাইন বাম দেখিয়া। এটার নাম কিটা করছিলাম? ট্রাফিক সাইন। ছোট্ট জিনিসটা নেই আসলে, এটা সব জায়গায় থাকতো না। এটা যদি আপনার চারিমুখী রাস্তা হয়, ব্যস্ততম রাস্তা যদি হয়, তাহলে এটা থাকবো। বেশিরভাগ আমরা সিলেট শহরে তো নাইও, কিন্তু আপনি পাইবা ঢাকাত গেলে পাইবা, এর আগে পাইতো না। তাহলে এটা হচ্ছে নাম কিটা কইছি ট্রাফিক সাইন। আর তখন থেকে আমি যেগুলা দেখলাম এগুলা সব হয়েছে নিষেধ, যেগুলা করা যাইতো না। এখন আপনি কিলা বুঝবা, রাস্তার মাঝখানে যদি দেখেন না ফিলার দেওয়া থাকে, পথচারী পারাপার, হরন বাজানো নিষেধ, ওরকম সাইন থাকে, এগুলো থাকবো কিন্তু লাল। এগুলা কিটা থাকবো, লাল লাল যেগুলা থাকবো আসলে এগুলো সব নিষেধ চিহ্ন। আর এখান থেকে আমি ফার্স্টটা তুলি আনবো, এগুলা সবচেয়ে ইম্পর্টেন্ট। কথা বোঝা গেছে? যেমন এখানে কিতা লেখা আছে, আর এখানে আছে লেখা আছে হিসাবটা খেয়াল রাখা যেন ওই সাইডটা জিনিস। সর্বপ্রথম হয়েছে ওভারটেকিং নিষেধ, ট্রাফিক রুলস বা রোড সাইন হিসাব যদি আপনি ধরেন, তাহলে সম্পূর্ণভাবে ওভারটেকিং নিষেধ, ওভারটেক করা চাইতো না। কিন্তু আমরা ওভারটেক করে না করে থাকিনি। হ্যাঁ, হিসাব হয়েছে ওভারটেক আপনি করতে পারবা, ঠিক আছে না? ওভারটেক আপনার দ্বারা করা যাইব। আমি আনপাবলিক নানি, আনপাবলিক লাগে ওভারটেক করা যায়, তবে ওভারটেক করার নিয়ম আছে। যদি আপনি নিয়ম মাফিক ওভারটেক করেন তাহলে আপনার লাগে ওভারটেক করা রাইট, আর যদি আপনি নিয়ম মাফিক না মানিয়ে যদি ওভারটেক করেন তাহলে কিটা রং। সর্বপ্রথম হয়েছে ওভারটেকিং সম্পূর্ণ নিষেধ, আর ওভারটেকিং করতে হবে বাম দিকে নাকি না? সর্বপ্রথম হয়েছে ওভারটেকিং লাল চিহ্ন নানি, ওভারটেকিং নিষেধ। যদি আমি ওভারটেক করি বাম দিকে করলে রাইট, ওভারটেকিং করতে হইব ডান দিকে। মানে যে কোনো গাড়ি যদি আমি ওভারটেক করি তাহলে কোন দিকে করতে হইব? ডান দিকে ওভারটেক করতে হবে। অন হিসাব হইছে বাম দিকেও কিন্তু ওভারটেক করা যায়। কোন গাড়ি লাগি বাম দিকে বা ডান দিকে ওভারটেকিং এর কোনো নাই, নিষেধ নাই। হোন্ডা নে যায় কোন গাড়ি লাগি ওভারটেক বা কোনো নাই, কিতা হয়
নিয়ম নাই। এ যদি চাই আসমান দিয়ে উড়িয়ে যেতেও তাও পারবো। ফায়ার সার্ভিস সর্বপ্রথম হচ্ছে ফায়ার সার্ভিস বা অ্যাম্বুলেন্স বা সরকারি বহনকারী যে কোনো জরুরি গাড়ি তারা লাগি তা যদি মনে করেন আপনি বুড়াত যেটা পিকনিকে যেতে এখন আপনি বাম দিয়ে লাগি হইব নি হয়তো না। সর্বপ্রথম হচ্ছে ওভারটেক করতে হলে আপনি ডান দিকে ওভারটেক করতে হইব। আর ওভারটেক করতে হলে আপনি ডান দিকে করতে হইব পিছন সামন যদি ক্লিয়ার থাকে। পিছনে এমন বুঝছেন নি পিছনে যদি আপনার গাড়ি না থাকে সামনে যদি কোনো গাড়ি আওয়াজ না থাকে তাহলে আপনার লেগে ওভারটেক করার রাইট আছে জানি না, তারপরে ওভারটেক করার রাইট নাই। হিসাব হয়েছে ওরকম একটা লাইট থাকে ইয়ে থাকে আপনার গাড়ি, এটার নাম কিটা থাকে ইন্ডিকেটর, এটার নাম কি কিটা ইন্ডিকেটর। তাই নিয়ে একটা থাকে ইন্ডিকেটর, বামে একটা থাকে, ঠিক আছে। তবে দুইটার নাম কিন্তু ইন্ডিকেটর নাই, এটার নাম হচ্ছে উইপার। ওই যে মেঘলা দিন গাড়ি যে গ্লাসটা পরিষ্কার করে একটু আগে আমি দেখাইছিলাম ওয়ার্কশপে নিয়ে। আচ্ছা এটা হচ্ছে উইপারের সাবজেক্ট আর এটা হচ্ছে ইন্ডিকেটর। যা কিছু হইব যা কিছু করবা ওটার দ্বারা করতে হইব। ছোট্ট একটা জিনিস মূলত আমরা জানি কিটা এটা উপর দিকে উঠাইলে বাম দিকে সিগন্যাল, নিচের দিকে নামাইলে ডান দিকে সিগন্যাল, ওটা হিসাব না জানি না। আরো তো কাজ আছে ওটার ভিতরে। আমি কিটা আসলাম ওভারটেকে আসলাম, হিসাবটা মনে রাখেন যেন ওভারটেক করার নিয়ম বা আপনার লাগে ওভারটেক করার নিয়ম কিরকম ভাবে আপনি ওভারটেক করতে হয়। ফার্স্ট হইছে আপনি ওভারটেক করতে হলে কোন গাড়িটা করবা এ কই ওভারটেক করতে হলে কোন গাড়িতে করবা আপনার সামনে যে গাড়ি থাকবো ও গাড়ির ওভারটেক করবা, ঠিক আছে না। ওভারটেক করার নিয়ম হয়েছে কিটা যখন আপনি ডান দিকে ইন্ডিকেটরটা দিবা, কোন দিকে ডান দিকে ইন্ডিকেটর দিয়া আপনি ওভারটেক করতে হইব। ফার্স্ট কাজ হচ্ছে ওভারটেক করার নিয়ম হয়েছে আপনি আগে ডান দিকে সিগন্যাল দিতে হইব। কোন দিকে কতটা বুঝুন দিল আপনি তার গাড়ি আছে কোন দিকে ডান দিকে, আপনি সিগন্যাল দিলা কোন দিকে ডান দিকে। এরপরে হচ্ছে ডিমার, একটু আগে আমরা ওয়ার্কশপে দেখাইছিলাম এটা কি কয় ডিমার, কথা ক্লিয়ার। ও দুইটা জিনিস উপরে ডিফার করিয়া কিন্তু আপনি ওভারটেক করতে হইব। তখন ডান দিকে সিগন্যাল আমি এখানে দিলাম বা কোন প্রয়োজনে দিতে হইব। সর্বপ্রথম হচ্ছে ডান দিকে সিগন্যাল দেওয়ার প্রথম কারণ হচ্ছে পিছনের গাড়িকে সতর্ক করা। আমি এখন ওভারটেক করবো, আমি এখন কি করবো ওভারটেক করবো। যদি আমি ডান দিকে থাকিয়া ডান দিকে সিগন্যাল দেই তাহলে পিছনের গাড়ি আর ভুলে ওভারটেক করতো না, আমারে ক্রস করতো না। তাই বুঝবো আমার সিগন্যাল ধরে আমি এখন ওভারটেক করবো। তো পিছন ক্লিয়ার করছি, ঠিক আছে না নি এখন সামন ক্লিয়ার কথা। আমি দেখলাম আমি যদি ওভারটেক করা যাই সামনে একটা গাড়ি খুব স্পিডে আছে, তা আমি যদি ওভারটেক করা যাই তাহলে তার লগে একটা সংঘর্ষ লাগিয়ে যাবো, ঠিক আছে। এখানে আমি কিটা ইউজ করলাম ডিমার ইউজ করলাম। এটা আপনারা যে কোনো গাড়ি হোক অটো ম্যানুয়াল স্টিয়ারিং হুইলের ডাইন দিকে যে কাটাতে থাকো এটা হবে ইন্ডিকেটর। ওরকম যে মুভ করে না, ওই যে মুভ করে না, এটা যখন আপনি ওরকম মুভ করবো তখন ফোকাস জ্বলবো ডিমার। একটাকে দেখাইছিলাম না ওয়ার্কশপ যে আপনি কিটা করবা এটা যখন চাপ দিবা তখন সামনের থেকে কিটা জ্বলবো লাইট জ্বলবো, দুইটা জ্বলিয়া নিভি যাইব। ডিমার মানে কিটা ডিমার মানে হচ্ছে স্লো আইবার সংকেত প্রদান করা। সামনের গাড়ি কিটা করা স্লো আইবার সংকেত প্রদান করা, স্লো আইবার বুঝছেন তো। এখন আমরা যে ডিমার মানি অনেক সময় খেয়াল করে দেখুন যেন আমরা যে ডিমার মানি একবারে মুখামুখি ইয়া ডিমার মানি, আমি ডিমার মারতাম আপনি মরে দিতে হলো হিসাব নেই। ডিমার মানে কিটা করা স্লো আইবার সংকেত প্রদান করা। এর লাগে আপনি যখন একজন ডিমার মারবা ডিফেন্সটা কমপক্ষে আধা কিলোমিটার থাকতে হইব গ্যাপটা, যাতে একজন চালক আরামসে তার গাড়ি স্লো করতে পারে। হ্যাঁ তো আমি ডিমার মারছি ডান দিকে সিগন্যাল দিছি, তার মানে সিগন্যাল ডান দিকে সিগন্যাল দিয়ে আমি কিটা করছি পিছনের গাড়িরে ক্লিয়ার করছি, পিছনের রাস্তা ক্লিয়ার। এরপরে সামনে ডিমার দিয়া সামনের গাড়ি যে গাড়ি আওয়াজ থাকে তারে ক্লিয়ার। তাহলে এখন আমার লাগে ওভারটেক করে রাইট না, কোনো রাইট না। আমি যে গাড়িটা ওভারটেক করবো এই গাড়ি আমার দিকে ফোকাস আছে না, ওটা তো খেয়াল করতে হবে। অনেক সময় তো গাড়ি ড্রাইভার অন্য দিকে খেয়াল থাকে, লুকিং গ্লাস আমরা কয়বার চাই কইতে আপনারা চাই না, কথা বোঝা গেছে নয়। তাহলে অনেক সময় আমরা ওভারটেকের ক্ষেত্রে কিটা করতে হবো হর্নটা একটু বেশি বাজাই দেবো। দেখুন যেন প্রত্যেকটা গাড়ি ওভারটেক করার সময় কিটা করে হর্ন বাজায়, খালি বাজায় না নি ওভারটেকের সময় হাই রোড এটা আপনি ই হিসাব করলে হইতো না, ব্যস্ততম রাস্তা করলে হইতো না। হাই রোডে যখন একজন চালক ওভারটেক করে বাজায় না, ও বাজায় না, আচ্ছা বাজায় না যারা তারা ও মারিয়ে আরবো। যারা বাজায় না তারা ওরকম মারিয়ে আরবো। মানে হচ্ছে কিটা যদি আপনি ওভারটেক করার সময় যদি হর্ন না দেন, ওই যে ভাইয়া যেটা কইছে আমি তো অনেক সময় ওভারটেক করবো ডান দিকে, আমি যে গাড়ির ওভারটেক করবো এই গাড়ি কি করবো
আমি যদি হরন না বাজাই তখন সময় বামে ডান দিয়ে মোড়া মারতে পারে, তখন আমি তো আমি মোড়া মারি দিব, তখন আমি আর তো কিটা মরিয়া আসছিলাম ওলা হিসাব থাকবে, তো হিসাবটা থাকবো ওলা মরিয়া আসছিলাম কিন্তু মরছি না, কথা বুঝছেন? এর লাগি হরন একটু বেশি ভাবে আবার ঠিক সময়। কিন্তু আপনি যদি ধরেন হরন একটা শব্দ দূষণ, হরন বাজারে মানুষের মস্তিষ্ক দিয়ে ধরে নেয়, ঠিক আছে না? আদরকে আপনি যদি বিদেশে গিয়ে হরন বাজাই তাহলে আপনারা কিতা করবে জানেন নি? কিচ্ছু করবে না, তারা কইবে যে আপনি অহংকার করবেন, আপনার গাড়ি আছে দিকে দেখাই না। আসলে বিদেশে তো হরন বাজাই লাগেরও না, কথা বলছে। তারপরে কেউ যদি বাজায় তখন বাঙালি ড্রাইভার গিয়ে তো অনেক সময় হরন বাজার শুরু করে, ঠিক আছে না? আর বাংলাদেশ সিস্টেম কিটা, আপনি হরন দিয়েও পথচারী হরাইতে পারেন না, হরন দিয়েও পথচারী হরাইতে পারেন না। আর বিদেশে গিয়ে যদি আপনি হরন দেন কি হইব? আপনারা বুঝাইবো যে আপনি তার গাড়ি, আপনার যে গাড়ি আছে এটা আপনি বুঝাইরা মানুষের দেখাইয়া হরন দেখাইয়া, ঠিক আছে? হরন দিবা, প্রয়োজন না থাকলেও কিন্তু হরন দিতে হইব, প্রয়োজন না থাকলেও হরন দিবা, মানে রাস্তা যদি পথচারী, আর বিশেষ করে ভাই যদি পথচারী দেখেন তাহলে হরনে একবারে জায়গায় দুইবার বাজে যায়, গাইল খাইলেও কোনো সমস্যা নাই। হে ঠিকই রং করবো, রং করলে আপনার গাড়ির তলে পড়বো, ফোনে সম্পূর্ণ দোষ আপনার হইব। আর এখানে যদি আপনি ভুল করে হরন বাজাই না তো শেষ, আপনি হরন দিলা লাগলে, ঠিক আছে না? হিসাবটা থাকবো ওখানে। এর লেগে ওভারটেকের সময় একটু হরন বেশি বাজাইবা, আবার ট্রাই করবা যেগুলো ওই জায়গায় না বাজানি, মসজিদ স্কুল কলেজ এগুলোর সামনে যদি হরন না বাজানি, কম বাজানি, ঠিক আছে? ও দুইটা তিনটা নিয়ম যদি মাফিয়া আপনি ওভারটেক করেন, আপনার লাগে ওভারটেক করা রাইট আছে, কথা বোঝা গেছে? আপনি কোন জায়গা কিটা করলাম? এটা হচ্ছে ওই পার, এটা কিটা ওই পার গ্লাস মেশিন, গ্লাস বুঝছেন তো? ওই যে ব্যাগের দিন যে গ্লাস পরিষ্কার থাকে নিচের দিকে, ওই যে এটা হচ্ছে নিউট্রাল, মানে কোনো দিকে নাই। একবার যখন দিবা তখন আস্তে চলবো, আরেকবার যখন দিবা আরো স্পিডে চলবো, এরকম ভাবে তিনটা গার্ড থাকে, সব নিচের দিকে পুশ, উপরের দিকে তো নিউট্রাল যাইতো না, উপরের দিকে কোনো অপশন নাই, নিচের দিকে, কথা বোঝা গেছে? এটা কিটা কইছি ওই পার। আর সেখানে কিটা লেখা সর্বোচ্চ গতি 40, এর উপর চালান যেতে পারবেন। আপনারা ইয়ে দেখেন যেন এয়ারপোর্ট ঠিক ক্যাডেট কলেজের সামনে লেখা আছে রাস্তার মাঝখানে 40, এর উপরে চালাইতে পারবেন। আর অ্যাক্সিডেন্ট গুলা কোন সময়? ওভার স্পিডের কারণে, ওভার স্পিডের কারণে। আর খেয়াল করবা আপনারা সব সময় টার্নিংও কিটা, টার্নিংয়ের জন্য আপনার গাড়ি গতিটা কম থাকে, টার্নিংয়ের জন্য আপনার গাড়ি গতিটা বেশি না থাকে, এটা খেয়াল করবা। তাহলে আমার এখানে সর্বনিম্ন সর্বোচ্চ গতিসীমা 40। আর এটা কিটা লেখা আছে বামে মোড় নিষেধ, বামে। আর এটা হচ্ছে তাহলে এখানে কিন্তু আমি লেখা আছে, কিন্তু আপনি যখন রোডও সাইন থাকবো এটা কিন্তু লেখা থাকতো না, শুধু ওই চিহ্নটা থাকবো। আচ্ছা ওখানে যে লেখা আছে সর্বোচ্চ 40, আপনার এয়ারপোর্টের রাস্তাতে লেখা আছে সর্বোচ্চ 40, কিটা লেখা? খালি 40 লেখা। হিসাব বোঝা গেছে? তাহলে হিসাবটা কিন্তু আপনি ওখানে করতে হবে। যখন লেখা আছে হর্ন বাজানো নিষেধ, কিটা বাজানো নিষেধ? হর্ন বাজানো সম্পূর্ণ নিষেধ। আর ওই যে হিসাবটা ইউটার্ন নেওয়া সম্পূর্ণ নিষেধ। তোকে আপনি বিদেশ গিয়ে ড্রাইভিং করা আর আপনি জাগাত গাড়ি ঘুরে নিলাম, তাহলে কি করব? সর্বপ্রথম যে ফাইন হইব, এখানে আপনি জাগাত গাড়ি ঘুরাইতা, আপনি গাড়ি ঘুরাইতে হলে পয়েন্ট ঘুরিয়া বা যেখানে নির্দেশনা দেয় ওখান ঘুরিয়ে কিটা করতে হইব? গাড়ি ঘুরাইতে হইব। কটা বাজে? এখানে কিটা লেখা আছে ইউটার্ন নিষেধ, হ্যাঁ? আচ্ছা হিসাব হয়েছে আপনার যত প্রায় বাইরে কান্ডিত গাড়ি চালাইবা, ঠিক আছে না? বাইরে কান্ডিত গাড়ি চালানোর একটা নিয়ম আছে, বা বাইরে কান্ডিত আপনি গাড়ি চালাইতে ড্রাইভিং লাইসেন্স করতে হইব না, না ড্রাইভিং লাইসেন্স করা লাগতো না, হ্যাঁ? আচ্ছা একটা টিপস দিয়ে রাখি আপনাদের, যদি একটু পরে আবার আমরা 3 নাম্বার ক্লাস শুরু করব। হিসাব হয়েছে আপনি যখন বাইরে কান্ডিত যাইবা, অনেকে আমরা ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স প্রতি ঝুঁকি ফোকাস থাকে ইন্টারন্যাশনাল করা। হ্যাঁ ইন্টারন্যাশনাল করলে ভালো, ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স থাকলে ভালো। 170টা দেশও গাড়ি চালাইতে পারবা। কয়টা দেশও? 170টা দেশও কিটা করতে পারবা? গাড়ি চালাইতে পারবা। কিটার দ্বারা? ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স থাকলে। আর বাংলাদেশেও যদি ড্রাইভিং লাইসেন্স থাকে, বাংলাদেশেও যদি অরিজিনাল ড্রাইভিং লাইসেন্স থাকে, তাহলে আপনি কিটা করবা? 1 বছর। ইউরোপ হইলে 1 বছর চালাইতে পারবা। কোন জায়গা? ইউরোপ। ইউরোপ হইলে বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স যদি থাকে তাহলে 1 বছর চালাইতে পারবা। আর কিটা ইন্টারন্যাশনাল হইলে 170টা দেশ চালাইতে পারবা। তবে ইন্টারন্যাশনাল ওই যে এটা হইছে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স, কথা বুঝা গেছে? ইন্টারন্যাশনাল ওরকম ভাবে হইব, মানে ওরকম থাকবো। তবে হিসাব হইছে অনেকে আমার ড্রাইভিং লাইসেন্স নাই আগর,
তখন যদি আপনি সাইন ইন্টারন্যাশনাল করতা তখন আপনারে এটা দেওয়া যাইব, দেওয়া যেত না, কোনো সমস্যা নেই, দেওয়া যাইব। তবে এটা সম্পূর্ণভাবে ফেক হইব, সম্পূর্ণভাবে ফেক হইব। যদি আপনার বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে আপনার ও ড্রাইভিং লাইসেন্সের রেফারেন্স নাম্বার থাকে, কোড নাম্বার, আপনার যে ড্রাইভিং লাইসেন্স আছে বাংলাদেশের ও ড্রাইভিং লাইসেন্সের রেফারেন্স নাম্বার দিয়া আপনার ইন্টারন্যাশনাল বানায় দেওয়া যাবে, যাতে এটা আপনি যদি অনলাইনে যখন যে কোনো কান্ট্রি মারে তাহলে আপনার শেয়ারের সাথে সাথে বাসিয়ে। তখন আপনার আগে ড্রাইভিং লাইসেন্স নাই, কিতা নাই, ড্রাইভিং লাইসেন্স নাই, তাহলে আপনার রেফারেন্স কোড নাম্বার কিন্তু অটোমেটিক উঠিয়ে আইব। হ্যাঁ, সরকারে কিন্তু আপনার একটা আন্তাজি কোড দিলেই বলি। এটা অনেকে বানাই দেয়, যারা ঢাকার থেকে বানায়, অনেকে বুঝি না। আপনি 100% শিওর বা বাংলাদেশের যদি ড্রাইভিং লাইসেন্স আপনার না থাকে তারপরে যদি আপনার ইন্টারন্যাশনাল করিয়া দেয় তাহলে এটা সম্পূর্ণভাবে ফেক হইব, এক নাম্বার কথা বোঝা গেছে। আর যদি আপনার বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে আপনি ইন্টারন্যাশনাল বানাইতে পারেন, কথা বুঝেছে। আর হিসাব হয়েছে আপনার ইন্টারন্যাশনাল না বানাইয়া আপনি বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স যদি বানায় লইয়া যান তাহলে এটা আপনার লেগে দেব। ইউরোপ হইলে 1 বছর, মিডল ইস্ট হইলে 5 মাস, 6 থেকে 5 মাস মিডল ইস্ট। তারপরে না, ইন্টারন্যাশনাল মানে কি আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স 170টা দেশে চালাইতে পারবা। 170টা দেশের ভিতরে যদি আপনার দেশ উল্লেখ থাকে আপনার দেশে চালাইতে পারবে, কথা বোঝা গেছে। তাহলে আপনি যদি দুর্নীতিবাজ হইন তাহলে 170 দেশ 1 বছরে গমন করতে পারবো, কথা বোঝা গেছে। আর নাই তো আপনার দরকার নাই, আপনি ইউকের লাগিয়ে বানাইছেন, কানাডার লাগিয়ে বানাইরা, হ্যাঁ ইজিলি চালাইতে পারবো 1 বছর। ইন্টারন্যাশনাল মেয়াদি থাকে 1 বছর, এর বেশি থাকে না, কথা বোঝা গেছে। ইন্টারন্যাশনাল মেয়াদ থাকে 1 বছর। এটা হচ্ছে 1 নাম্বার ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স মানে কি তার, এটা হচ্ছে আগে তানোর ড্রাইভিং লাইসেন্স আসলো, ও ড্রাইভিং লাইসেন্স দিয়ে আমরা কিটা করছি ইন্টারন্যাশনাল বানাই দিয়েছি, কথা বোঝা গেছে। ইট ইজ ইন্টারন্যাশনাল হিসাব। তখন আপনি যখন বাইরে কান্ট্রি ড্রাইভিং টেস্ট পরীক্ষা দিবা, দিতেই তো বাধ্যতামূলক। আপনার যদি একটা ড্রাইভিং লাইসেন্স থাকে কয়টা সেবিলিটি ফাইন জানেন? 2টা সেবিলিটি হইব। 1 নম্বর হচ্ছে আপনি প্রাথমিক গাড়ি চালাবার অনুমতি পাইবেন, প্রাথমিক। তারপরে আপনার দরখাস্তটা করতে হইব। আপনি যদি ও ইন্টারন্যাশনাল লইয়া বাইরে থেকে যদি একটা ড্রাইভিং লাইসেন্স লইয়া আইন, বাংলাদেশেও যদি আইন, বাংলাদেশে আপনি একটা লিখিত দিতে হইব বিআরটি, দিয়ালে তারা আপনার একটা অনুমতি দিব, কাগজ দিব যে আপনি ড্রাইভিং লাইসেন্স পোস্টিং এর আগে গাড়ি চালাইতে পারবেন, ঠিক আছে। বাইরে কান্ট্রি যদি আপনি যাই সেম পোস্টিং টেকনিক সেম থাকবে। তো বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনার ওই যে কইলাম প্রাথমিক গাড়ি চালাইবার অনুমতি দিব 1। 2 নম্বর হচ্ছে কিটা, আপনার ড্রাইভিং করতে হলে তো একটা ড্রাইভিং টেস্ট দিতে হবে, তাই না? যদি আপনার ড্রাইভিং লাইসেন্স না থাকে তাহলে আপনারা তারা কিটা নতুন ভাবে ইয়ে করবো, আপনি নতুন ভাবে স্টেপ শুরু করতে হইব, তাহলে এটা বাংলাদেশের টাকায় অনেক খরচ শুরু হয়ে যায়। আর যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে কি হয়, শুধু আপনার লিখিত বা ড্রাইভিং লাইসেন্স একটা পরীক্ষা দিতে হয়, একটা কোর্স লইতে হয়, 1টা ক্লাস 2টা ক্লাস এরকম একটা কোর্স লইতে হয়। ওই একটা কোর্স তো কিন্তু হয়ে যায়। খেলতে বা বাইরে গাড়ি যখন আপনি গাড়ি চালাইবা বা ড্রাইভিং লাইসেন্সের লাগে পরীক্ষা দিবা, এর আগামী সপ্তাহ পরের সপ্তাহে থাকবো আমরা কোর্সের কিছু আছে ওগুলো থাকবো। যেমন আপনি যদি বাইরে গাড়ি চালাইন বা বিশ্বের যে কোনো কান্ট্রি চালাইন, ড্রাইভিং করতে হলে ড্রাইভিং লাইসেন্স লাগবো। আর ড্রাইভিং লাইসেন্স করতে হলে 3টা পরীক্ষা দিতে হবে। কটা পরীক্ষা? 3টা। একটা হচ্ছে লিখিত, এটা হচ্ছে মৌখিক, এটা হচ্ছে ভাইবা। কিনা কিনা লিখিত, মৌখিক, ভাইবা। মানে হচ্ছে লিখিত দেওয়ার কারণ কি জানেন, গাড়ি বেসিক সম্বন্ধে কটা জিনিস থাকে ওগুলো আপনি জানা। সর্বপ্রথম হচ্ছে আপনি অন্ধ কিনা ওটা বোঝা, লিখিত অন্ধ কিনা আপনি বোঝা। তারপর হচ্ছে মৌখিক, রোড সাইন, ওই যে সাইনগুলো যাবো ওগুলোর থেকে গুটিয়ে আইব। রোড সাইন মানে কি দা আপনি বুবা না পারলা ওটা বোঝা। এরপরে হচ্ছে ফিল্ড টেস্ট। এরপরে কি দা ওই যে গাড়ি চালাইয়া দেখলানি, যেমন এটা বাংলাদেশেও আপনি যদি ড্রাইভিং না জানেন কোনো সমস্যা নেই, আপনি ড্রাইভিং লাইসেন্স পাইবেন। আর বাইরে কান্ট্রি যদি আপনি ড্রাইভিং না জানেন আপনি পাইবেন। একটা জিনিস মনে রাখবেন, যদি আপনার ড্রাইভিং লাইসেন্স যদি থাকে আর আপনি যদি ড্রাইভিং নাও জানেন, আপনি ড্রাইভার আর আপনি 20 বছর ধরে গাড়ি চালাইরা আপনার ড্রাইভিং লাইসেন্স নাই, আপনার ড্রাইভিং, কথা বোঝা গেছে। আমরা আসলাম কিটা ফিল্ড টেস্ট। দুটোটা বাইরে কান্ট্রি হিসাব হচ্ছে আপনি 2টা ফার্স্ট করছেন, ওটা একটু বেশি করে ফোকাস দিবা। কিটা ফার্স্ট করছেন, লিখিত আর মৌখিক ফার্স্ট করছেন। ওখানে আইসেন কই ফিল্ড টেস্ট, কইতাম না শেষ করে দিতাম। ফিল্ড টেস্ট আইসেন না নি, ফিল্ড টেস্টের হিসাব কিন্তু হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট হিসাব। আপনি ওই যে কইলাম বাংলাদেশে তো আপনি যদি ড্রাইভিং নাও জানেন কোনো সমস্যা নেই। বাংলাদেশ হিসাব কিটা যারা পরীক্ষা দেখার ইচ্ছা শনি সোম বুধবার আইবা মাঠো আইয়া দেখিলে পরীক্ষা। বাংলাদেশে বসে আপনি সোজা যান
আর নামে যাই। এটা 4 বছরের বাচ্চা যদি আপনি গাড়ির বয়স সোজা দাঁড়িয়ে দিন তো ফাঁসিব, তাহলে হিসাব হয়েছে কেন? আর বাইরে গাড়ি হিসাব করতে ও তো ওলা পার্কিং প্লেস থাম, ওলা পার্ক করতে হইবে গাড়ি, ঠিক আছে না নি? ওলা পার্ক করতে হবে। আর একটা লিও আছে দেখুন, যেন সাদা দাগ আছে, ঠিক আছে না নি? আছে নি না নাই? আছে। ও কোনার দিকে দেখুন গাড়িগুলা কিলা লিও দিয়ে রাখছে, প্রত্যেকটা গাড়ির লিওর ভিতরে লেখা আছে, কিন্তু পয়েন্ট লেখা থাকে দেখছেন নি একবার কোনার। আচ্ছা, এটা খালি এমনি দেখাইছি। এটা বাইরে গেলে যখন আপনি ফিল্ড টেস্ট দিবা, ফিল্ড টেস্ট কোন সাইনটা খেয়াল করবা, ফিল্ড টেস্ট যখন দেওয়া যাবে তখন আপনার সাথে একজন ইনস্ট্রাক্টর থাকবে। ইনস্ট্রাক্টর আপনারা যা কইয়া দিব সবটা কইয়া দিব নি, যে আপনার মতো ডাইনে নল বামে নল কথা কইয়া দিব নি, হ্যাঁ? আচ্ছা, খেয়াল করবো আপনি যে কোনো ক্যান্ডিডেট যদি পরীক্ষা দেওয়া যায় একজন ইনস্ট্রাক্টর থাকবো 100% শিওর। যদি বিদেশে তো আল্লাহ তাআলা নিবা আপনারে দিয়া, যদি তখন ইনস্ট্রাক্টর নাই আপনার একলা দিছে গাড়ি, তাহলে ফোন দিয়া কোন জন্য ভাই আপনি তো কইলেন ইনস্ট্রাক্টর থাকতো না, থাকবো ওদিকে নাই। আচ্ছা, এক নম্বর হচ্ছে ইনস্ট্রাক্টরের জন্য লোকে থাকবো, আর ইনস্ট্রাক্টরে আমার ভুলগুলা সামনে তুলিয়া দেবো, আর আমি যদি ভুলগুলা তোলার সাথে সাথে ডুব দিলাই শেষ, আমি ফেল। ভুল তুলিয়া ধরবো, কেন ধরবো? আপনি যদি ভুল মার্কেট যদি খাস করেন তো আপনি ফেল। খেয়াল করবা 3টা জিনিস খেয়াল করতে হবে। এক নম্বর হচ্ছে স্পিড লিমিট, এটা স্পিড লিমিট যতটুকু দেওয়া থাকবে অতটুকু ভিতরে গাড়ি চালাই যাবো। যেরকম এক্সাম্পল 50 যদি দেখা দেওয়া থাকে 51 উঠানে যেত না, কত উঠানে যেত না? 51 উঠানে যেত না। এটা কি তার লাগে দেওয়া হয় জানেন? আপনি কতটুকু পারফেক্ট অ্যাক্সিডেন্টের সম্বন্ধে, অ্যাক্সিডেন্টের সম্বন্ধে কতটুকু পারফেক্ট। যেরকম আমরা যখন ইয়ে করি এক্সপার্ট লেভেলে যখন আমরা গাড়ি ড্রাইভারে গাড়ি চালাই, আসলে আমরা বুঝিনি তারা যে গতি বাড়ে। আমরা লাগান তো আমরা যে অ্যাক্সিডেন্ট দিই, যে মহল্লা দিয়ে যাই এই মহল্লার যে মানুষ বুঝে যে এটা ট্রেনিংটা বুঝে না নি, হ্যাঁ? আর এক্সপার্ট লেভেলে যাইবা যখন অ্যাক্সিডেন্ট দেয় তখন বোঝা যায় না, গাড়ি গতি কিন্তু বাড়ে। আর আমরা যখন ব্রেক করি, আমরা যারা ব্রেক করি নতুন যারা পিছনে যাত্রী সামনে আইও না নি, কিন্তু এক্সপার্ট লেভেলে ড্রাইভারে ব্রেক করার সময় কেউ দেখছেন নিজুকি গাইতে স্মুথলি ব্রেক হয়, হিসাব না নি? ও এখানেও আপনার দক্ষতা প্রমাণ হইব। এক নম্বর হচ্ছে অ্যাক্সিলারেটর, ওই যে কইছি স্পিড লিমিট দেওয়া থাকবো 50 যদি দেওয়া থাকে, এক্সাম্পল আমি কইছি কি 50 যদি দেওয়া থাকে 50 থেকে 51 উঠানে যেতে হবে। এক নম্বর শেষ। আচ্ছা, 2 নম্বর হইছে আপনারে গাড়ি সাইড করার কথা কইছে। আপনারা কিটা কইছে? চলন্ত অবস্থায়, রানিং অবস্থায় আপনি পরীক্ষা দিরা চলন্ত অবস্থায় আপনার গাড়ি সাইড করার কথা কইছে। আপনি সাইড করবা না নি? হুজুর করবা নি সাইড? কথা বুঝছেন নি আমার? খালি জিও 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 বলবে। আমি চলন্ত অবস্থায় ড্রাইভিং টেস্ট পরীক্ষা দেওয়া অবস্থায় আছি, কারণ আমার একজন ইনস্ট্রাক্টর লগে আমার হঠাৎ করে কইছে গাড়ি প্লেস করার কথা, মানে সাইড করার কথা কইছে। আমি সাইড করবো না নি? যারা করলো করবা তারা ফেল। এখানে আমি আগেই বলছি আমার তো ভুলগুলোর সামনে তুলিয়া ধরবো না, আমার কইব নি মামু বাইপাসে দিলেই কিছু পাস দিলেই বলে। আচ্ছা, আমার কইটা কিতা তুলিয়া ধরা লাগি, সরি সাইড করার কথা কইছে। তখন আমি যদি সাইড করি এখানে ভাই করলেও দোষ, না করলেও দোষ, হিসাব না নি? মানে আমার সাইড করার কথা কইছে, এখন আমি যদি সাইড করি তাহলে সর্বপ্রথম আমি ফেল, সর্বপ্রথম আমি ফেল। এখন আমি যদি সাইড না করি তাহলে তো তার উত্তর দিতে হইব আমি তোমার সাইড করার কথা কইছি, তুমি এখানে সাইড করলা না, হিসাব না নি? ওখান কারণ হচ্ছে আমার উত্তরটা থাকতে হবে ওরকম যে আমার এখানে নির্দিষ্ট কোনো পার্কিং প্লেস, কিটা পার্কিং প্লেস নাই বিধায় আমি গাড়ি পার্ক করছি না। আমার পার্কিং প্লেস যদি 100 মিটার দূর গিয়ে থাকে তাহলে আমি অন্য জায়গায় পার্ক করব। এখানে আমার পার্কিং প্লেস নাই, এর লাগে আমি গাড়ি পার্ক করছি না। বাংলাদেশের এখন আপনি যেখানে এখানে গাড়ি রাখি দিবা, ইলা সিস্টেম নাই। হ্যাঁ, বাংলাদেশ বাইরে ক্যান্ডিড বাসার থেকে বাইরে বের পুরো আপনার পার্কিং প্লেস থাকবে গাড়ি পার্ক করার লাগে, আলাদা নির্দিষ্ট জায়গা থাকে গাড়ি শুধু গাড়ি পার্ক করার লাগে, ঠিক আছে? আপনি ও নির্দিষ্ট জায়গা দিয়ে গাড়ি পার্ক করতে হইব। আপনার মনোভূতি যে আমরা অফিসে আমরা গাড়ি রাখি দিছি ইচ্ছা মতো, যার জেলা ইচ্ছা রাখি দিছি, এটা সম্পূর্ণ রং। এর লাগে আপনার সর্বপ্রথম প্রশ্ন কি হইব? পার্কিং প্লেস নাই বিধায় আমি কেন পার্ক করছি না, উত্তরটা থাকতে হইব এরকম। তো আপনি কটা পরীক্ষা দিলা? একটা দিলা কিটা? না না, একদম বাদ। ফিল্ড টেস্ট উঠার পরে কটা পরীক্ষা দিলা? 2টা দিলা। কিটা কিটা দিলা? স্পিড লিমিট আর রোড সাইড বা ট্রাফিক পার্কিং প্লেস আছে কিনা ওটা না নি। এরপরে এসে 3 নাম্বার
আপনি গাড়ি থেকে নামি গেছেন, দুইটা পরীক্ষা শেষ, আপনি সব পাস, তখন দেখলা আপনারে কাগজও লিখে দিল ফেল, আসলানি কিনা লাগি ফেল লিখে দিছে, মানে আপনি তো তারে প্রশ্ন করতে পারতেন না, আপনার কাগজও লেখা থাকবো আপনি কিনা লাগি ফেল হয়েছে, গেল খাস চিন্তা করার লাগে গেছিল আপনার গাড়ির বইয়া। হ্যাঁ হিসাব হয়েছে ওখানে, ওই যে আমরা কই আপনারা ডাইন বাম লুকিং গ্লাস সেকেন্ডে সেকেন্ডে ফলো করো। হ্যাঁ আপনারা যে সাইন না, একবার কইলে সাইন, উস্তাদে কইলে সাইন, আর উস্তাদে না কইলে আর সাইন না। আপনারা দেখবো যে আপনি লুকিং গ্লাসও কতবার ফলো করছেন, ড্যাশবোর্ডও কতবার ফলো করছেন। হ্যাঁ আর এর সামনে যে মিডিও থাকে এটার উপর ড্যাশবোর্ড, এটাকে আমি আগামী সপ্তাহে আমরা ক্লাসে বুঝাই। লুকিং গ্লাস হইছে সেকেন্ডে সেকেন্ডে ডাইন বাম, মিরর গ্লাস এগুলা ফলো করা। ডাইন বাম যে গ্লাস থাকে এটার নাম কিটা? লুকিং গ্লাস, ডাইনে বামে। আর মাঝখানে যে গ্লাসটা থাকে গাড়ির ভিতরে মিরর গ্লাস। আচ্ছা মাঝখানে গ্লাসটা কিটা লাগিয়ে দিয়েছে জানেন নি? পিছনের সোজা পিছনটা দেখা, কথা বোঝা গেছে? সোজা পিছনের দেখা। ডাইন বাম লুকিং গ্লাস আপনার গাড়ির পিছ দেখতে পারতেন না, জীবনও দেখতেন না। আপনার গাড়ি যেদিকে মুখ থাকবো ওদিকে ফিস দেখবো লুকিং গ্লাস, এতে ডাইনেও আর বামেও। কিন্তু মিরর গ্লাস সোজা গাড়ি ফিস দেখতে হবে। এর লাগে আপনি কিটা করা? সেকেন্ডে সেকেন্ডে লুকিং গ্লাস ফলো করা। আর আপনি যখন পরীক্ষা দেওয়া যাইবা তখন আপনার প্রশ্ন কিটা থাকবো, সবকিছু আপনি ফার্স্ট করছেন, তখন আপনার লেখা থাকবো আপনি লুকিং গ্লাস ফলো করেন না বিধায় আপনি ফেল। এই তিনটা জিনিস যদি ফোকাস দেন অবশ্যই আপনি ড্রাইভিং লাইসেন্স পাইবেন। মোটামুটি গ্যারেজের মধ্যে ধারণা থাকতে হইব। তো বাইরে গেলে সবচেয়ে কষ্টকর যে জিনিসটা এটা হচ্ছে পার্কিং করা। এটা সবচেয়ে কঠিন হচ্ছে পার্কিং করা। কথা বুঝছেন তো? আজকে লেগে তখন থাকবো। আর যখন আপনারা যাইবা অফিস থেকে তো কইয়া দেওয়া হয় যে কোন ক্লাস কোন সময়, এক নাম্বার। তারপর যদি আমরা ভুল হয়ে যায়, আমরা তো ভুল হইতে পারি, তখন আমরা সবকিছু নিউজ পেজও পাইবা, ফেসবুক পেজ বিসমিল্লাহ একাডেমি স্কুল বা ইউটিউব চ্যানেল ওগুলা পাইবা। কথা বোঝা গেছে নি? আজকে অনেক ভাইয়ের হয়ে গেছে, ভুল হয়ে গেছে, 1 নাম্বার 2 নাম্বার, আবার 3 নাম্বার ক্লাসে 1 নাম্বার আইছে না। কথা বোঝা গেছে? আর কালকে তো শুক্রবার আমরা অফিসিয়াল বন্ধ থাকবো, শনিবারে আপনারা যে যে টাইম আছে ওই টাইমে আইবা। আর যদি মনে করেন আপনার শিখার ইচ্ছা থাকে তাহলে দ্বিতীয় ক্লাসে বাগাবাড়ি করবেন, যদি শিখার ইচ্ছা থাকে। কথা বোঝা গেছে? আপনি দ্বিতীয় ক্লাসে আরো আপডেট চাইবা, পাইবা, নতুন নতুন কিছু পাইবা। অনেক লোকের সব দিলে তো আপনারা বুঝতে না, মাথা ঢুকতে না। তারপরে যদি বুঝতে চান তাহলে আমরা ইউটিউব চ্যানেল আছে বিসমিল্লাহ একাডেমি স্কুল, ইংলিশে লিখলে পাইবা, ওগুলো নিয়ে সব বিস্তারিত পাইবা। ঠিক আছে? আজকে লিখে তখন তাও ফার্স্ট ক্লাস।